আমার স্বামী মিস্টার ইয়াসিন আমার একমাত্র ভালো শাড়িটা পুড়িয়ে দিয়েছিল যাতে আমি তার প্রমোশন পার্টিতে যেতে না পারি। সে আমাকে লজ্জার কারণ বলেছিল, কিন্তু যখন সেই রিসোর্টের দরজা খুলল আমি এমনভাবে উপস্থিত হলাম যা আমার স্বামী কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু সেই রাতটাই তার পুরো দুনিয়াকে ধ্বংস করে দিল। ইয়াসিন আর আমি 7 বছর ধরে বিবাহিত। এই 7 বছরে আমি আমাদের সংসারটা টেনে নিয়েছি। আমি একাধিক টিউশনি করেছি, নিজের গহনা বিক্রি করেছি, সবকিছু ত্যাগ করেছি শুধু যাতে সে তার পড়াশোনা শেষ করতে পারে এবং চট্টগ্রামে বড় কোম্পানি ইস্টার্ন গ্রুপ কর্পোরেশনে একটা ভালো পদ পায়। আজকের রাতটা ছিল তার জন্য বিশেষ। সে সদ্য অপারেশনস ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট হয়েছে। আমি কয়েক মাস ধরে টাকা জমিয়ে একটা সাধারণ নীল শাড়ি কিনেছিলাম যেন আমি গর্বের সঙ্গে তার পাশে দাঁড়াতে পারি। কিন্তু বের হওয়া ঠিক 1 ঘন্টা আগে আমি পেছনের উঠান থেকে পড়া গন্ধ পেলাম। আমি দৌড়ে বাইরে গেলাম আর থমকে দাঁড়ালাম। ইয়াসিন তার কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে, হাতে কেরোসিন। আমার শাড়িটা একটা লোহার চুলার উপর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইয়াসিন, তুমি কি করছো? আমি চিৎকার করে সামনে এগোতেই সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিছু করার নেই, সে ঠান্ডা গলায় বলল, এটা আবর্জনা। ঠিক তোমার মতোই। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তুমি এটা করলে কেন? আমি এখন কিভাবে তোমার সঙ্গে যাব? সে আমাকে অবজ্ঞার চোখে দেখলো। ঠিক সেটাই তো চাই। তুমি যাচ্ছ না, নিজের দিকে তাকাও একবার। এই অবস্থা, এই পোশাক। আমি এখন কোম্পানির ম্যানেজার, আমার একটা স্ট্যাটাস আছে। তোমাকে আর আমার সঙ্গে মানায় না। আমি কাঁপছিলাম, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি তোমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছি যখন তোমার কিছুই ছিল না। আমি তোমার পাশে ছিলাম। সে তাচ্ছিল্যর হাসি হাসলো। আমি কি তোমাকে খাওয়াই না, বাসায় রাখি না? এটাই অনেক। আজকের পার্টিতে আমি সাদিয়া খানকে নিয়ে যাচ্ছি, এমডি স্যারের মেয়ে। সে আমার লেভেলের। আমার বুক কেঁপে উঠল। তুমি অন্য কাউকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, সে নির্লজ্জভাবে বলল। আর তুমি যদি সেখানে যাওয়ার চেষ্টা করো, সিকিউরিটি তোমাকে বের করে দেবে। এই বলে সে আমাকে সেখানেই রেখে চলে গেল। আমি দাঁড়িয়ে দেখছিলাম আমার শাড়িটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তখন আমার ভেতরে কিছু একটা বদলে গেল। দুঃখটা মিলিয়ে গেল, তার জায়গায় এলো এক ঠান্ডা কঠোর অনুভূতি। ইয়াসিন ভাবতো আমি কিছুই না। সে জানতই না যে ইস্টার্ন গ্রুপ কর্পোরেশন যে সাম্রাজ্যকে সে নিজের গর্ব মনে করে, সেটা আসলে আমার পরিবারের। আমার নাম তামান্না রহমান। আমি সেই কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এবং গোপন চেয়ারম্যান। 7 বছর আগে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আমি সাধারণ জীবন বেছে নিয়েছিলাম, তাকে সমর্থন করেছিলাম, দেখতে চেয়েছিলাম সে কি আমাকে আমার সত্যিকারের পরিচয়ের জন্য ভালোবাসবে। সে ব্যর্থ হয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চোখের পানি মুছে ফেললাম আর ফোনটা হাতে নিলাম। আরিফ চৌধুরী অপাস থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, ম্যাডাম, আপনি কি আজ রাতের অনুষ্ঠানের জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি ঠান্ডা গলায় বললাম। টিমকে পাঠান, আমার ডিজাইনার শাড়ি আর ডায়মন্ড সেট প্রস্তুত করুন। আজ রাতে সেই পার্টিতে আমি একজন রানীর মতো প্রবেশ করব। পার্টির সেই রাত, রিসোর্টের বিশাল দরজা ধীরে ধীরে খুলল। আলো ঝলমল হল রুমে সবাই থেমে গেল এক মুহূর্তের জন্য। সব চোখ ঘুরে এলো আমার দিকে। নীলাভ রঙের ডিজাইনার শাড়ি, হীরার গহনায় আমি যখন ভিতরে ঢুকলাম কেউ চিনতে পারছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল আমি কেউ একজন। স্টেজের পাশে দাঁড়িয়ে ছিল ইয়াসিন, তার পাশে সাদিয়া। হঠাৎ তার চোখ আমার দিকে পড়তেই মুখের রং পাল্টে গেল। তামান্না, সে ফিসফিস করে বলল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটা পদক্ষেপ হলরুম নিস্তব্ধ হয়ে উঠছিল। ঠিক তখনই এমডি স্যার মাইকে ঘোষণা দিলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকেই এই বিশেষ অনুষ্ঠানে আমাদের কোম্পানিতে প্রকৃত শক্তি, আমাদের গর্ব, মিস তামান্না রহমান উপস্থিত আছেন। এই মুহূর্তে চারদিকে করতালির শব্দ। ইয়াসিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতে থাকা গ্লাসটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে ভেঙে গেল। আমি স্টেজে উঠলাম, তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, তুমি আমাকে লজ্জার কারণ বলেছিলে, আজ দেখো আমার সবচেয়ে বড় পরিচয়টাই আমি। হলরুমে নিস্তব্ধতা নেমে এলো। আমি সবার সামনে ঘোষণা দিলাম, আজ থেকেই মিস্টার ইয়াসিনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। আর চোখ ভিজে উঠল, কণ্ঠ কাঁপছিল। তামান্না, আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও। আমি 1 সেকেন্ডও দেরি করলাম না।
যখন আমি তোমার পাশে ছিলাম তখন তুমি আমাকে অপমান করেছো। আজ আমার পাশে দাঁড়ানোর যোগ্যতাও তুমি হারিয়েছো। আমি ঘুরে দাঁড়ালাম। সেই মুহূর্তে ইয়াসিন শুধু চাকরি না, হারালো তার সম্মান, তার অবস্থান, আর সবচেয়ে বড় কথা আমাকে। রাতের শেষে আমি বুঝলাম কাউকে ভালোবাসা ভুল না, কিন্তু নিজের সম্মান হারিয়ে ভালোবাসা ধরে রাখা সেটাই সবচেয়ে বড় ভুল। যে আগুনে সে আমার শাড়ি পুড়েছিল সেই আগুনেই তার অহংকার পুড়ে ছাই হয়ে গেল। ইয়াসিন যখন বুঝতে পারলো তার সবকিছু শেষ, তখন তার ভেতরের অহংকার ভেঙে পড়তে শুরু করলো টুকরো টুকরো হয়ে। যে মানুষটা কিছুক্ষণ আগে নিজেকে উঁচু লেভেলের মানুষ ভাবছিল, সে এখন সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন আর বিজয়ের আলো নেই, শুধু আফসোস, শুধু শূন্যতা। সাদিয়া যে লোভে এসে তার পাশে দাঁড়িয়েছিল, সেও আর আগের মতো হাসছে না, কারণ সে বুঝে গেছে অন্যের ভাঙ্গা সম্পর্কের উপর দাঁড়িয়ে কখনো নিজের ভবিষ্যৎ করা যায় না। লোভ শুধু শুরুতেই সুন্দর লাগে, কিন্তু শেষটা সবসময় তিক্ত হয়। আমি তখন স্টেজ থেকে ধীরে ধীরে নেমে এলাম, পিছনে তাকালাম না, কারণ আমি জানতাম অহংকারের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে পতন, আর লোভের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে কখনো শান্তি না পাওয়া। হল রুমের মানুষজন ফিসফিস করছে, কেউ কেউ অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি কারো চোখে নিজের মূল্য খুঁজি না। আমি বুঝে গেছি অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর লোভ মানুষকে ভেতর থেকে খালি করে ফেলে। যে মানুষ নিজের অবস্থানকে ভালোবাসার চেয়ে বড় করে দেখে, সে একদিন নিজেরই ছায়া হয়ে যায়। আর যে মানুষ অন্যকে ছোট করে নিজের বড়ত্ব প্রমাণ করতে চায়, সে আসলে নিজের ভেতরের দুর্বলতাকেই ঢাকতে চায়। আজ ইয়াসিন সেটাই শিখলো যে সম্মান টাকা, পদ বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয় আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, আর মানুষ হিসেবে থাকার মাধ্যমে। আর সাদিয়া শিখলো লোভ কখনো স্থায়ী কিছু দেয় না, শুধু সাময়িক মোহ দেয়। সেই মোহ শেষ হলে হাতে থাকে শুধু আফসোস। আমি বাইরে বের হয়ে রাতের আকাশের দিকে তাকালাম। আজ আমি কাউকে হারাইনি, আমি শুধু সত্যিটা খুঁজে পেয়েছি। অহংকার মানুষকে বড় করে না, ছোট করে দেয়, আর লোভ মানুষকে এগিয়ে নেয় না, ধ্বংসের দিকে ঠেলে দেয়। শেষ পর্যন্ত জীবন এটাই শেখায়, যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে আর কেউ ছোট করতে পারে না। অহংকার আর লোভ, এই দুইটা জিনিস দেখতে ছোট মনে হলেও মানুষের জীবন নীরবে ভেঙে দিতে পারে। অহংকার আসলে মানুষের ভেতরের এক ধরনের অন্ধত্ব। যখন কেউ নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে শুরু করে, তখন সে আর নিজের ভুল দেখতে পারে না। সে ভুল সিদ্ধান্ত নেয়, ভুল মানুষকে ছোট করে, আর ধীরে ধীরে নিজের সম্পর্ক, সম্মান সবকিছু হারাতে থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো অহংকারের আক্রান্ত মানুষটা বুঝতেই পারে না যে সে আসলে নিচে নামছে। অন্যদিকে লোভ হলো এক ধরনের অশেষ ক্ষুধা, যতই পাওয়া যায় ততই আরো চাইতে থাকে। টাকার লোভ, অবস্থানের লোভ, ক্ষমতার লোভ, এগুলো মানুষকে সাময়িক আনন্দ দিলেও ভেতরে শান্তি দেয় না, বরং ধীরে ধীরে মানুষকে অস্থির, স্বার্থপর আর একা করে তোলে। লোভের শেষ ফল প্রায়ই হয় আফসোস। অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়, আর লোভ মানুষকে কখনো তৃপ্ত হতে দেয় না। এই দুইটা একসাথে থাকলে মানুষ নিজের মানবিকতাটাই হারিয়ে ফেলে। জীবনে বড় হওয়া খারাপ না, কিন্তু বড় হয়ে অন্যকে ছোট ভাবা বিপজ্জনক। পাওয়া ভালো, কিন্তু পাওয়ার জন্য সবকিছু হারানো আরো বড় ক্ষতি। শেষে একটাই সত্য, যে মানুষ বিনয়ী সে দীর্ঘস্থায়ী হয়, আর যে মানুষ লোভ আর অহংকারে বাঁচে সে নিজেরই তৈরি করা ফাঁদে একদিন নিজেই আটকে যায়। দেখতে পেলেন আমার ফ্রিজে মনে হয় যুদ্ধ লেগেছে। আসলে অসুস্থ থাকলে বা বাইরে কোথাও গেলে এমন হয় যে বাড়ি ঘরে মনে হয় মানুষই থাকে না। কয়েকদিন ধরে এত ব্যস্ততায় সময় কাটছে, কি বলবো। আমি যে ঠিকভাবে ফ্রিজটা দেখবো বা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো সেটাই রাখা হয় না। যাই হোক, আমি ফ্রিজ খোলার পরে যা যা পেলাম সবগুলো ধুয়ে আমি সবগুলো কেটে রেখেছি, কারণ এইভাবে রাখলে দেখলাম সব নষ্ট হয়ে যাবে। আর আম যে নিয়ে এসেছি, কবে নিয়ে এসেছি আমি আম, সেই আমের কথাও ভুলে গেছি। আসলে ব্যস্ত থাকলে খাওয়া দাওয়া কোনো কিছুই আসলে ঠিক মতো খেয়াল করা হয় না। তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছিলাম। আমার বিড়ালের জন্য মিষ্টি কুমড়া, আসলে মিষ্টি কুমড়াটা এখন এমন হয়ে গিয়েছে যে বিড়াল খায়, বিড়ালের জন্যই হয়ে গিয়েছে। আমি যে খাবো বা আমি যে রান্না করব বাসায় সেটা আর হয় না, মনে হয় যে এটা বিড়ালেরই খাবার।
প্রতিবারই নিয়ে আসি, কিন্তু আমার আর কখনো রান্না করা হয় না। কিন্তু মিষ্টি কুমড়ার যে সবজিটা রান্না করা হয়, ভাজিটা, আমার খুব ভালো লাগে। যাই হোক, আপুদের ভিডিও আমার এত ভালো লাগে, আপুরা এত সুন্দর করে ভিডিও এডিট করেন, ভয়েস দেন। আপুদের ভিডিও দেখলে আসলে মন ভরে যায়। কিছু কিছু আপুরা আছে যারা অনেক সাপোর্টিং, আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করে। তার মধ্যে আমি আজকে দুইজন আপুর নাম নিব। আপনারা চাইলে আপুদের ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন, ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। আপনারা সাপোর্ট করবেন, অবশ্যই আপুদের সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমি দুইজন আপুর নাম নিচ্ছি। একজন আপু হচ্ছে বাংলাদেশি মম, চাঁদপুর। আর আরেকজন আপুর নাম নিচ্ছি @তাসিন কবির 3502। আমার সেই প্রথম থেকেই ভিডিও দেখে, প্রথম থেকে বলতে আমি রিসেন্ট যে কাজ শুরু করেছি তখন থেকে আমার ভিডিও দেখেন। আসলে ছোট থেকে বড় হওয়া, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এই যে একটা কমেন্ট, দুইটা কমেন্ট, এরকম করতে করতেই আসলে কমেন্টগুলো একটু করে বাড়ছে। যেমন আমার প্রথম অবস্থায় কমেন্ট আসতো একটা দুইটা, এরকম করতে করতে এখন কমেন্ট আসে 8টা 10টা। যাই হোক, এভাবেই আস্তে আস্তে বাড়বে। তো এই যে একটা দুইটা কমেন্ট থেকে এখন 8টা 10টা হয়েছে, এটা যে কত একটা আনন্দ লাগে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি তো দেখি অন্য আপুরা কি সুন্দর অন্যজনের কমেন্টগুলো শেয়ার করেন। তো ইনশাল্লাহ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমিও আমার ভিডিওতে আপনাদের নামগুলো নেব আর আপনাদের পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ। আমি চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার, আর ফুল ওয়াচ তো অবশ্যই করি। কখনো আমি কারো ভিডিও যে অল্প কিছুক্ষণ দেখে কমেন্ট করে বের হয়ে আসবো তা করি না। ভিডিও আমি ছেড়ে দিই একবার না, আমার দুইবারই দেখা হয়ে যায়। ভিডিও ছেড়ে দিয়ে অনেক সময় এমন হয়ে যায় যে ভিডিও শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি কমেন্ট করি, আবার ভিডিওটা দেখে কমেন্ট করতে হয়। তো আমি আসলে চাই যে আমরা যেই প্ল্যাটফর্মে আছি এখানে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে। তো আমি একজনের ভিডিও দেখছি, তার ভিডিওটা যদি আমি কন্টিনিউ না করি তাহলে ওয়াচ টাইম আসলে এটা ফিল আপ হবে না। এজন্য আমার ফুল ভিডিও দেখতে হবে। আমি চেষ্টা করি সেটাই, যে সবার ফুল ওয়াচ টাইম করে দেন পাশে থাকার। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবারও দুইজন আপুর নাম নিব। যাই হোক, আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বিটরুটগুলো আমি ছিলে রেখেছি। বিটরুট আসলে আমাকে অনেক খেতে হয়। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম।